আসসালামু আলাইকুম। কিভাবে অনলাইনের মাধ্যমে একটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন ফি জমা দিবেন, আজকে সেই প্রসেসটি দেখাবো। সবসময় অনলাইন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে সকল ভিডিও আপলোড করব সেগুলো আপনার কাছেও পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখান থেকে সার্চ বারে পিসিসি লিখে সার্চ দিচ্ছি। ওকে, আমার ওয়েবসাইটে চলে এসেছে। আমি এই লিঙ্কটিতে ক্লিক করে দিচ্ছি। তো এটি হচ্ছে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন ওয়েবসাইট। তো এখান থেকেই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে। এখানে নিচে দেখুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী। তো প্রয়োজনীয় যে সকল শর্তাবলী আছে সেগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন। এরপর এখানে দেখুন প্রয়োজনীয় ডকুমেন্টস, আপনার আবেদনের ক্ষেত্রে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেই সকল কিছু এখানে দেয়া আছে, আপনি এটিকে পড়ে নেবেন। এরপর এখানে দেখুন আবেদনের নিয়মাবলী, আপনাকে সর্বমোট 6টি ধাপ পূরণ করতে হবে, তারপরে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। তো চলুন আপনি সকল কিছু কিভাবে কমপ্লিট করবেন সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার সাইডে দেখুন একটি সাইড বার আছে যেখানে সাইন ইন লেখা আছে। আপনার যদি অলরেডি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি সরাসরি সাইন ইন বাটনে ক্লিক করে দিলেই হবে, এবং এর নিচেই দেখুন রেজিস্ট্রেশন নামে একটি বাটন আছে। আপনি যদি এর আগে কখনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনাকে এখান থেকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আপনাদেরকে যেহেতু আমি A to Z সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, তো আমি কিভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন এখানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, এখান থেকে আপনাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে। দেখুন এখানে আমার ফর্মটি পূরণ করতে হবে। তো এখান থেকে আমি প্রথমে একটি নাম আমি দিয়ে দিচ্ছি। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে, এটি আপনাদেরকে শুধু দেখানোর জন্য একটি ডেমো হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমার নামটি দেওয়া হয়ে গেছে। নিচে দেখুন ইমেলের একটি অপশন দেওয়া আছে। তো আপনি এটি অপশনাল, এটি চাইলে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে নিচে দেখুন মোবাইল নাম্বার, এখান থেকে আপনি একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কেন এটি আবার পরবর্তীতে আপনাকে মেসেজের মাধ্যমে কনফার্ম করে নিতে হবে। ওকে, আমার মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখান থেকে নিচে দেখুন এনআইডি কার্ডের নাম্বার, এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, আমার এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখানে নিচে দেখুন পাসওয়ার্ড, এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এটিতে ক্লিক করার পরে দেখুন আমাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবার জন্য গুগল থেকেই সাজেস্ট করতেছে। তো এখান থেকে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন, আপনার একটি আপার কেসের ওয়ার্ড দিবেন, একটি লোয়ার কেসের ওয়ার্ড দিবেন, কিছু সিম্বল ইউজ করবেন এবং সাথে কিছু নাম্বার ইউজ করবেন। তো সর্বমোট আপনাকে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে। আমি স্ক্রিনে একটি ডেমো দিয়ে দিব আপনাদেরকে কিভাবে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। ওকে, আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এখানে নিচে দেখুন আমাকে একটি ক্যাপচার কোড বসাতে হবে। ক্যাপচার কোডটি হচ্ছে এখানে এটি যোগফল, আপনাদের ক্ষেত্রে অন্যরকমভাবেও আসতে পারে, তো আপনারা আপনাদেরটি দেখে দিয়ে দিবেন। ওকে, আমার এটি দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন কন্টিনিউ নামে একটি বাটন আছে, আমি বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন এখানে আমাকে দুটি অপশন দিয়ে দিয়েছে তারা। একটি হচ্ছে আমি যে জিমেল অ্যাকাউন্টটি প্রোভাইড করেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টে একটি লিঙ্ক সেন্ড করা হয়েছে, যে লিঙ্কটির মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবো, এবং অপরটি হচ্ছে আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বার থেকে আমাকে একটি মেসেজ সেন্ড করতে হবে। সেই মেসেজটি কী রকমের হবে এখানে লিখে দিয়েছে, পিসিসি স্পেস আমাকে কিছু ডিজিটের নাম এবং নাম্বার দিয়ে দিবে, আমি সেটি দিয়ে দেব। আমি এটি বলছি না আপনাদেরকে এজন্য, যেহেতু এটি অন্য একজনের প্রাইভেসির ব্যাপার। তো এরপরে আমাকে এটি এই সাইডে দেখুন একটি নাম্বার দেওয়া আছে 26969, এই নাম্বারেই এই লেখাটি সেন্ড করে দিতে হবে। তো আপনি কিভাবে এটিকে সেন্ড করবেন আমি একটি স্ক্রিনশট আমার স্ক্রিনে দিয়ে দিব। ওকে, এরকমভাবে আপনি যদি মেসেজটি সেন্ড করে দেন তার তাৎক্ষণিকভাবেই আপনাকে তারা একটি রিপ্লাই মেসেজ দিয়ে দিবে, কনফার্মেশন মেসেজ। তো আপনার কনফার্মেশন মেসেজটি আসা মাত্রই আপনি মনে করে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো আমি আবার হোম পেজে চলে যাচ্ছি। এখান থেকে সাইন ইন নামে যে বাটনটি আছে আমি বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এখানে আর কিছু দিলাম না। তো আপনার অ্যাকাউন্ট যদি সেভ না হয়ে থাকে আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নেবেন। ওকে, আমি এখান থেকে সাইন ইন করে দিচ্ছি। এখান থেকে উপরে দেখুন অ্যাপ্লাই নামে একটি বাটন আছে, আমি বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমাকে প্রথম স্টেপে দেখুন পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স,
তো এখান থেকে আপনার যে পারপাসটি হবে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। তো আপনার যদি বাইরে যাওয়া ছাড়া অন্য কোনো পারপাসে হয়ে থাকে তাহলে আপনি এখানে দেখুন আদার্স নামের যে বাটন আছে এটি যদি ক্লিক করেন, এখানে কিন্তু লেখা আছে দেখুন প্লিজ কন্ট্যাক্ট ডিএসবি অর সিটিএসবি। মানে হচ্ছে আপনার যদি চাকরির ক্ষেত্রে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স নিতে চান তাহলে আপনাকে সরাসরি ডিএসবি অফিস অথবা থানাতে যোগাযোগ করে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি নিতে হবে। তো অনলাইনের ক্ষেত্রে শুধুমাত্র বাইরে যাওয়ার জন্যই পুলিশ ক্লিয়ারেন্সটি প্রযোজ্য করেছে। তো আমি এখান থেকে গো অ্যাব্রড এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি যে ক্লায়েন্টের জন্য অ্যাপ্লাই করছি উনি সৌদি আরব যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে সার্চ বারে সৌদি আরব লিখে দিচ্ছি। আপনি চাইলে স্পেসিফিকভাবে স্ক্রল ডাউন করেও আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো আমার এটি দেওয়া হয়ে গেছে। এখানে নিচে দেখুন আমাকে পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করতে হবে। তো এখান থেকে প্রথমে যেটি চেয়েছে আমার পাসপোর্ট নাম্বার, তো আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এরপরে দেখুন ইস্যুইং কান্ট্রি, আমি যেহেতু বাংলাদেশ থেকেই অ্যাপ্লাইটি করছি তো আমি এখান থেকে বাংলাদেশটি রেখে দিব। আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে পুলিশ ক্লিয়ারেন্সটি নিতে চান আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। ওকে, এরপরে হচ্ছে ইস্যু ডেট। তো আপনার পাসপোর্টের যে ইস্যু ডেটটি থাকবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার পাসপোর্টের ডেটটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এরপরে দেখুন ইস্যু প্লেস, আমার ইস্যু প্লেসটি আমি পাসপোর্ট থেকে দেখে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে দেখুন এক্সপায়ারি ডেট, এখান থেকে আমি আমার পাসপোর্টের এক্সপায়ারি ডেটটি দিয়ে দিচ্ছি। আপনি সকল তথ্যই কিন্তু আপনার পাসপোর্ট দেখে তারপরে ফিল আপ করবেন, কেননা পাসপোর্টের বাহির থেকে আপনি কোনো তথ্য এখানে যদি প্রোভাইড করেন তাহলে দেখা যাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি পেতে কিন্তু আপনার অনেক ঝামেলা হবে। তো আপনি চেষ্টা করবেন যে পাসপোর্ট দেখেই আপনি সকল ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করবেন। ওকে, তো আমার এক্সপায়ারি ডেটটা দেওয়া হয়ে গেছে। এখানে নিচে দেখুন মোবাইল নাম্বার, এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে নিচে দেখুন ইমেল অ্যাড্রেস, এখান থেকে আপনার এটি অপশনাল, আপনি চাইলে ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এটিকে স্কিপ করে যাচ্ছি। এরপরে নিচে দেখুন এনআইডি কার্ডের নাম্বার, এনআইডি কার্ডের নাম্বারটি আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। তো আমি আমারটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার এটি দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন সলিউশন, এখান থেকে আপনার যে জেন্ডার অনুপাতে আপনি এটিকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমি যার জন্য আবেদন করছি উনি যেহেতু পুরুষ তাই আমি এখান থেকে মিস্টার দিয়ে দিচ্ছি। এরপরে নিচে দেখুন ফুল নেম, এখান থেকে আমি যার জন্য আবেদন করছি আমি তার পাসপোর্ট দেখে তার ফুল নেমটি এখানে লিখে দিচ্ছি। আপনিও আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ফুল নেমটি এখানে লিখে দিবেন। ওকে, আমার নামটি দেওয়া হয়ে গেছে। এখানে নিচে দেখুন ফাদার্স অর হাজব্যান্ড নেম, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি এখান থেকে সেটি দিয়ে দিবেন। ওকে, এখানে নিচে দেখুন রিলেশন, আপনি এখানে যে নামটি দিবেন তার সাথে আপনার রিলেশন কি, ফাদার্স অর স্পাউস। আপনি উপরে যে নামটি প্রোভাইড করবেন সেটি যদি আপনার বাবার হয়ে থাকে তাহলে এখান থেকে ফাদার সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম হয় তাহলে আপনি এখান থেকে স্পাউস এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি যার নামটি দিয়েছি উনি যেহেতু ওনার বাবা হয় তাই আমি এখান থেকে এটিকে ফাদার্স রেখে দিচ্ছি। ওকে, এরপরে দেখুন আমাকে মায়ের নামটিও প্রোভাইড করতে হবে, তো আমি এখান থেকে তার মায়ের নামটি প্রোভাইড করে দিচ্ছি। ওকে, আমার এটি দেওয়া হয়ে গেছে। এখানে নিচে দেখুন ডেট অফ বার্থ, আমি এখান থেকে তার জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার জন্ম তারিখটি দেখে দিয়ে দিবেন। ওকে, আমার এটি দেওয়া হয়ে গেছে। এখানে নিচে দেখুন ফটো, আমি যার জন্য আবেদন করছি তার একটি ফটো আপলোড করে দিতে হবে এবং ফটোটি অবশ্যই 150 কেবির ভিতরে হতে হবে। তো এখানে দেখুন ব্রাউজ নামে একটি বাটন আছে, আমি এই বাটনটিতে ক্লিক করে দিয়ে ফটোটি আপলোড করে দিচ্ছি। ওকে, আমার ফটোটি আপলোড হয়ে গেছে। এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, সেকেন্ড স্টেপে দেখুন আমাকে পার্সোনাল অ্যাড্রেস এটি ইনপুট করে দিতে হবে। তো এখান থেকে প্রথমে যেটি চেয়েছে এমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট, মানে আপনার পাসপোর্টেই দেখবেন এমার্জেন্সি অ্যাড্রেস হিসেবে একটি অ্যাড্রেস দেওয়া আছে, আপনি সেটি দেখে এখান থেকে এটিকে ইনপুট করে দিবেন। তো আমি এখান থেকে প্রথমে আমার ডিভিশনটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে ডিস্ট্রিক্টটি দিয়ে দিচ্ছি, এখান থেকে থানার এটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে সাইডে দেখুন পোস্ট অফিস, আমি এটিকে পোস্ট অফিসটি আগে লিখে দিচ্ছি। ওকে, এখানে দেখুন এর নিচে কিন্তু পোস্ট কোডটি আমার দেওয়া হয়নি, আমি এখান থেকে পোস্ট কোডটি দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন ভিলেজ, এরিয়া, সেক্টর, এখান থেকে আপনার ইনফরমেশন হিসেবে যেটি থাকবে, আপনার যদি গ্রাম হয় তাহলে আপনার গ্রামের নামটি দিয়ে দিবেন। আপনি এখানে কিন্তু সেই ইনফরমেশনগুলো ইনপুট করবেন যেটি আপনার পাসপোর্টে দেওয়া থাকবে। তো এখান থেকে যদি আপনার রোড নাম্বারও দেওয়া থাকে আপনি চাইলে সেটিও সিলেক্ট করে দিতে পারেন, তো আমার যেহেতু নেই তাই আমি দেব না। ওকে, এরপরে আমার এখানে হাউস নাম্বার দেওয়া আছে, আমি এখান থেকে হাউস নাম্বারটিও লিখে দিচ্ছি। ওকে, আমার এই ইনফরমেশনই দেওয়া হয়ে গেছে।
এখানে আমি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানে দেখুন পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট, এর উপরেই লেখা আছে দেখুন আপনার এমার্জেন্সি ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে আপনি সেভ অ্যাজ এমার্জেন্সি অ্যাড্রেস এই অপশনটিতে সিলেক্ট করে নিতে পারেন। তাহলে দেখুন এখানে এই অ্যাড্রেসটি কিন্তু অটোমেটিকলিভাবেই নিয়ে নেবে। আর আপনার যদি অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনি এন্টার ম্যানুয়ালি এই বাটনটিতে রেখেই আপনার অ্যাড্রেসটি আপনি ম্যানুয়ালিভাবেই লিখে দিবেন। তো আমার এটি দেওয়া হয়ে গেছে, আমি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে আপনার এখানে দেখুন 3টি অপশন আছে। সেম অ্যাজ এমার্জেন্সি অ্যাড্রেস, যদি আপনার এমার্জেন্সি অ্যাড্রেসের সাথে বর্তমান ঠিকানার মিল থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা এক হয়ে থাকে তাহলে আপনি এটিকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনার যদি ঠিকানা সব আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আপনার এন্টার ম্যানুয়ালি এই বাটনটিতে রেখেই আপনি চাইলে আপনার অ্যাড্রেসটি আলাদাভাবে দিয়ে দিতে পারবেন। তো আমার যেহেতু অ্যাড্রেস সব সেম, আমি যে কোনো প্রথম দুটির যে কোনো একটিতে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখুন ডেলিভারি টাইপ, এখানে একটি অপশন আছে বাই হ্যান্ড, আমি এটিকেই রেখে দিব। এরপরে দেখুন ডেলিভারি ফর্ম, যেহেতু এটি এসপি অফিস থেকেই পাওয়া যায় তো এখানে দেখুন এখানে কিন্তু আছেও একটি অপশনই। তো আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে দেখুন আমাকে 3য় নম্বর স্টেপে অ্যাপ্লিকেশন ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। তো এখান থেকে সর্বপ্রথম আমাকে পাসপোর্টের কপিটি আপলোড করে দিতে হবে। তো তার জন্য এখানে দেখুন অ্যাড নামে একটি বাটন আছে, আমি বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে দেখুন সাপোর্টেড ফাইল টাইপ পিডিএফ, জেপিজি, পিএনজি অথবা জিপ ফাইল। তো আপনি এখানে এই 4টি ফরম্যাটের যে কোনো একটি ফরম্যাটই ফাইল সাইজটি আপনি দিতে পারেন, সমস্যা নেই। এবং আপনার ফাইল সাইজটি কিন্তু অবশ্যই 200 কেবির ভিতরে থাকতে হবে। তো আপনার যদি ফাইল সাইজটি এর থেকে বেশি থেকে থাকে তাহলে দেখুন এর পাশেই লেখা আছে প্লিজ ক্লিক হিয়ার টু রিসাইজ ইউর ফাইল। এখান থেকে এই ক্লিক হিয়ার বাটনটি যদি আপনি ক্লিক করেন তাহলেই আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনি আপনার ফাইলটি রিসাইজ করে নিতে পারবেন। তো আমার যেহেতু ফাইলগুলো সাইজ করা আছে অলরেডি, তো আমি এখান থেকে ব্রাউজ নামের যে বাটনটি এটিতে ক্লিক করে আমার ফাইলটি আপলোড করে নিচ্ছি। ওকে, আমার ফাইলটি দেওয়া হয়ে গেছে, এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার কিন্তু পাসপোর্টটি আপলোড হয়ে গেছে। আপনার যদি ভুলক্রমে পাসপোর্টের কোনো ভুল থাকে বা আপনি যদি অন্য কোনো ডকুমেন্টস আপলোড করে ফেলেন তার জন্য কিন্তু তারা এখানে অপশন দিয়ে দিয়েছে দেখুন এডিট অথবা ডিলিট, আপনি চাইলে দুটির যে কোনো একটি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এর নিচে দেখুন এনআইডি কার্ড, তো আমাকে এখান থেকে এনআইডি কার্ডটিও আপলোড করে দিতে হবে। তো তার জন্য আমি সেমভাবে অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনার সাইজ এবং ফরম্যাটটি কিন্তু প্রথমেই আগে সেট করে নেবেন। তো আমি এখান থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার ফাইলটি সিলেক্ট করা হয়ে গেছে, আমি এখান থেকে সরাসরি আপলোড করে দিচ্ছি। ওকে, এরপরে দেখুন আমাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে। তো আমার যেহেতু এনআইডি কার্ড আছে তাই আমার বার্থ সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনার যদি প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, যেমন দেখা যায় 17 বছর বা 16 বছরের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের কপিটি এখানে দিয়ে দিবেন। তো আমি এটিকে স্কিপ করে দিচ্ছি। আমাকে এরপরে দেখুন ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট, এখানে আপনার নাগরিক সনদ বা চেয়ারম্যানের সনদপত্র যেটিকে বলা হয় আপনি সেই ডকুমেন্টসটি দিয়ে দিবেন। তো আমি সেটিকে দেওয়ার জন্য এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে ব্রাউজে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার ফাইলটি সিলেক্ট করা হয়ে গেছে, এখান থেকে আমি সরাসরি আপলোড করে দিচ্ছি। ওকে, আমার এটিও আপলোড করা হয়ে গেছে। এখানে নিচে দেখুন আরেকটি অপশন আছে আদার্সটি আপনার প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হয়, যেরকমভাবে এক একজনের কাজের ক্ষেত্রের উপর এটি নির্ভর করে। আমি যার জন্য আবেদন করছি উনি যেহেতু সৌদি আরব যাবে কাজের জন্য, তো ওনার আদার্স কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। আপনার যদি স্পেসিফিক কোনো কারণ থাকে তাহলে আপনি এই আদার্স অপশনে আপনার বাকি ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে পারবেন। তো আমার যেহেতু এটির প্রয়োজন নেই আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমাকে দেখুন এখন 4th স্টেপে নিয়ে এসেছে। এখান থেকে আমি যে ইনফরমেশনগুলো এতক্ষণ প্রোভাইড করেছি সেই সকল ইনফরমেশনগুলো দেখা যাবে। আপনি এখান থেকে আপনার পাসপোর্টের সাথে ইনফরমেশনগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে আপনি এখনও কারেকশন করে নিতে পারবেন, কিন্তু যদি আপনি একবার সাবমিট করে দেন বা নেক্সট স্টেপে চলে যান তাহলে কিন্তু আপনি এটিকে আর কারেকশন করার কোনো সুযোগ পাবেন না। এখানে ইস্যু ডেটে একটু ভুল হয়েছে, তো আমি এটিকে কারেকশন করব। তো কিভাবে কারেকশনটি করব, এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখুন এডিট নামে একটি বাটন আছে, আমি বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমাকে কিন্তু ফার্স্ট পেজে নিয়ে এসেছে। এখান থেকে ইস্যু ডেটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি আমার ডেটটি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমার ডেটটি চেঞ্জ করা হয়ে গেছে। এখান থেকে আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি।
ওকে, এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকেও সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার ইনফরমেশনটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। তো এইভাবেই আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলো যদি ভুল থাকে কিছু, আপনি কারেকশন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখুন ফাইনাল সাবমিট এর সোজাসুজি একটি ঘরের মতো বাটন আছে। তো আমি যদি এখান থেকে ক্লিক করে একবার কনফার্ম করে দিই, তাহলে কিন্তু পরবর্তীতে আর যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আর কারেকশন করার কোনো সুযোগ থাকবে না। তাই আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা এটিকে সাবমিট করার পূর্বে অবশ্যই একবার ভালো করে তথ্যগুলো মিলিয়ে নেবেন। তো আমার যেহেতু তথ্য সব ঠিক আছে, আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমাকে পেমেন্টের অপশনে নিয়ে এসেছে। এখান থেকে প্রথমে দেখুন কি বলেছে, প্লিজ ক্লিক হিয়ার টু পে ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। দিস উইল ওপেন ইন এ নিউ ব্রাউজার উইন্ডো অ্যান্ড রিডাইরেক্ট ইউ টু অ্যান এক্সটার্নাল পেমেন্ট গেটওয়ে। তো এখানে আমি যদি এই ক্লিক হিয়ার এই বাটনটিতে ক্লিক করে দিই, তাহলে আমাকে একটি ব্রাউজারের সাইডে নিয়ে যাবে, যেখান থেকে আমার পেমেন্ট গেটওয়ের অপশনটি চলে আসবে। এটি হচ্ছে যদি আমি অনলাইনে পেমেন্ট করি সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। অথবা আপনার নিচে দেখুন ক্লিক হিয়ার টু প্রিন্ট দ্য চালান অ্যান্ড পে লেটার, ইউ ক্যান মেক দ্য পেমেন্ট অ্যাট এনি সোনালী ব্যাংক ট্রেজারি ব্রাঞ্চ। মানে হচ্ছে আপনি যদি এই অপশনটিতে ক্লিক হিয়ারে ক্লিক করেন, তাহলে আপনি একটি চালানের কপি পেয়ে যাবেন, যেটি নিয়ে আপনি যে কোনো একটি সোনালী ব্যাংকের শাখায় গিয়ে টাকাটি জমা করে চালান কপিটি নিয়ে আসতে হবে। নিয়ে এসে দ্বিতীয় নম্বর স্টেপে দেখুন কি বলেছে, স্ক্যান অ্যান্ড ক্লিক হিয়ার টু আপলোড দ্য চালান, দ্য সিস্টেম উইল বি রেডি টু ভেরিফাই অ্যান্ড অ্যাকসেপ্ট ইয়োর চালান অন দ্য নেক্সট ওয়ার্কিং ডে আফটার 11 AM। মানে আপনি এখান থেকে আপনার চালান কপিটি নিয়ে আসলে স্ক্যান করবেন, স্ক্যান করে আপনি এটিকে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে আপনার পরবর্তী কাজের সময় মানে 11টা পর্যন্ত সময় নেবে, এর ভিতরে আপনার চালানটি তারা ভেরিফাই করে দিবে। তো আমি যার জন্য আবেদন করছি, উনি আমাকে টাকাটি অলরেডি পেমেন্ট করে দিয়েছেন। উনি বলেছেন অনলাইনের মাধ্যমে টাকাটি পেমেন্ট করে দিতে। তো আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে টাকাটি পেমেন্ট করবেন। তো তার জন্য আমি প্রথম অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ক্লিক হিয়ার এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমাকে একটি পেমেন্ট গেটওয়ের ট্যাব বার ওপেন করে দিয়েছে। এখান থেকে তারা 4টি অপশন রেখেছে, একটি সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং এবং লাস্ট ইন্টারনেট ব্যাংকিং। তো আমি এটিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটি জমা দিব। তো আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং এই বাটনটি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে বিকাশের এই বাটনটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের যে কোনো একটি দিয়ে টাকাটি কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখুন আমাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য মূলত 1500 টাকা দিতে হবে এবং 15 টাকা প্রসেসিং ফি, মানে হচ্ছে বিকাশ। আমি যে বিকাশের মাধ্যমে টাকাটি জমা দিচ্ছি, তো বিকাশ আমার এখান থেকে এক্সট্রা 15 টাকা কেটে নেবে। তো সমস্যা নেই, আমি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি আমার বিকাশের নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার বিকাশের নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমার কোডটি এসে গেছে, আমি এখান থেকে এটিকে বসিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ওকে, দেখুন তারা কিন্তু আমাকে একটি ভাউচার নামানোর জন্য একটি ব্রাউজারও ওপেন করে দিয়েছে। তো আমি এখান থেকে ডাউনলোড ভাউচার এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন এটি হচ্ছে আমার চালান কপি। তো আমি এখান থেকে ডাউনলোড বাটনটিতে ক্লিক করে দিচ্ছি, অথবা আপনি চাইলে প্রিন্ট বাটনে ক্লিক করেও আপনার পেজটি সেভ করে নিতে পারেন। ওকে, দেখুন আমার ফাইল সাইজটি 8 MB হয়ে গেছে। তো 8 MB দিলে আমার এটি নিবে না, আমার এটি সর্বোচ্চ গেলে 300 MB পর্যন্ত নিবে, এর বেশি হলে নিবে না। তো আপনি এটির জন্য যে কোনো একটি ট্যাব ওপেন করে ফাইল রিসাইজ লিখে সার্চ দিলে আপনি বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখান থেকে আপনি এটিকে কনভার্ট করে অল্প সাইজের ভিতরে নিয়ে নিতে পারবেন। তো আমি আর ওটি দেখাবো না, কারণ ওটি দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপরও আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ওকে, এখান থেকে আমি আমার চালান নাম্বারটি কপি করে নিচ্ছি, কেন আমাকে এটিকে আবার বসাতে হবে। তো আমি সরাসরি পেমেন্ট ফিডব্যাকের ট্যাবটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে সেকেন্ড যে অপশনটি আছে আমি সেটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ক্লিক হিয়ার এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে দেখুন আমার চালানের ইনফরমেশনটি দিতে হবে। তো এখানে দেখুন ব্যাংক নেম। তো আমি যেহেতু টাকাটি সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছি, আমি এখান থেকে সোনালী ব্যাংকটি সিলেক্ট করে দিচ্ছি।
ওকে, এরপরে ডিস্ট্রিক্ট আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করেছি। তো আপনারা যদি অনলাইনের মাধ্যমে টাকাটি পেমেন্ট করেন তাহলে ঢাকাটি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ব্রাঞ্চ আমি লোকাল অফিস ব্রাঞ্চ এই অপশনটি দিয়ে দিচ্ছি। ওকে, চালান ডেট, আপনি যেদিন এই চালানটি জমা দিবেন, মানে আপনি যেদিন টাকাটি জমা দিবেন সেই দিনের চালান ডেটটি দিয়ে দিবেন। তো আমি আমারটি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন চালান নাম্বার, তো চালান নাম্বারটি আমাকে এখানে ম্যানুয়ালিভাবে দিতে হবে, তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে চেক চালান বাটনেতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার চালানটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে সাইডে দেখুন চালান আপলোড, এখানে দেখুন সাপোর্টেড ফাইল টাইপ পিডিএফ, জেপিজি, পিএনজি অথবা জিফ। আপনার ফাইল ফরম্যাটটি অবশ্যই চারটির ভিতরে যে কোনো একটির হতে হবে, অন্য কিছু হলে কিন্তু তারা ফাইলটি নেবে না। এবং নিচে দেখুন আপনার ফাইল সাইজ কিন্তু সর্বোচ্চ 300 কেবি পর্যন্ত হতে পারবে, এর বেশি হতে পারবে না। তো আমি এখান থেকে ব্রাউজ বাটনটিতে ক্লিক করে আমার ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার ফাইলটি কিন্তু আপলোড নিয়েছে। এখান থেকে আমাকে রেফারেন্স নাম্বারও দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন রেফারেন্স নাম্বার, এর নিচেই একটি নাম্বার দেওয়া আছে, আমি এটিতে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু তারা আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমি প্রিন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। সেভ বাটনে ক্লিক করে আমার অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনার আবেদন করা তো হয়ে গেল। আবেদন করার পরে আপনি কি করবেন? তো আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করেন তার 5 থেকে 10 দিনের মাথায় আপনাকে থানা থেকে অথবা ডিএসবি অফিস থেকে আপনাকে একজন কল দিবে। কল দিয়ে আপনাকে যে সকল ডকুমেন্টস অনলাইনে আপলোড করেছেন সে সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে সরাসরি তার সাথে গিয়ে দেখা করতে হবে। তো আপনি তার কাছে এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, অথবা আপনার যদি 5 দিন বা 10 দিনের ভিতরে যদি কোনো কল না আসে বা আপনার যদি দেখা যায় যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আর্জেন্ট প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনি আবেদন করার পর সরাসরি আপনার আবেদন কপি এবং আবেদন করার সময় যে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন সেই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনি সরাসরি ডিএসবি অফিস অথবা থানাতে গিয়ে যোগাযোগ করবেন। তো এটাই ছিল পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইন প্রসেস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দিবেন, এবং ভিডিওটি যদি বুঝতে কোনো আপনার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ধরনের অনলাইন রিলেটেড ভিডিও যদি আপনি সবসময় পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে সকল ভিডিও আপলোড করব সেগুলো আপনার কাছেও পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।